একটা শহর যেখানে কেউ চিৎকার করতে পারে না, কারণ যেই শব্দ করে সেই মরে। একটা পরিবার যারা লড়ছে এমন এক দানবের সঙ্গে যেটা মানুষ তৈরি করেছে, কিন্তু শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে পরিণত হবে দানবে, এই ভয়ঙ্কর রহস্য জানতেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করুন, কারণ এমন ভয়াবহ গল্প আরও আসছে খুব শীঘ্রই। তো ফিল্মের শুরুতে আমরা মা মেয়েকে একটি ঘরে দেখি। মা অনেক বেশি ভীত ছিল, কারণ তাদের চারপাশে অনেক অদ্ভুত ঘটনা ঘটছিল। তার মেয়েটি তাকে বোঝালো, মা এমন কিছুই না, আমরা সেফ আছি। কিন্তু তার মা তবুও তাকে বাইরে যেতে বারণ করে এবং বলেন, বাইরে যেও না, বাইরে বিপদ আছে। তার মেয়ে মার কথা শুনে না এবং বাইরে চলে যায়। তারপর সে বাইরে কাপড় শুকাতে থাকে, কিন্তু ততক্ষণে সে এক অদ্ভুত প্রজাতির ক্রিয়েচারের জোরালো আওয়াজ শুনতে পায়। সে বুঝে যায় কোনো ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হতে চলেছে। সে পেছনে ঘুরে দেখে এক অদ্ভুত দর্শন ক্রিয়েচার, যার কোনো চোখ ছিল না। সে তার পেছনে এতক্ষণ দাঁড়িয়েছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই ক্রিয়েচার একেবারে হামলা করে তাকে মেরে ফেলে। মৃত্যুর আগে শেষবার যখন সেই মেয়েটি চিৎকার করে, তখন তার মা তার আওয়াজ শুনে ফেলে এবং বুঝে যায় তার মেয়েও সেই শয়তানের শিকার হয়ে গেছে, যে পুরো শহরে ধ্বংস চালাচ্ছে। কিন্তু যতই হোক মায়ের মন, তাই সে তার মেয়ের ভালোবাসায় তাকে বাঁচাতে বাইরে বের হয়ে আসে। কিন্তু এটিই ছিল তার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ভয়ে সে আবার ঘরের ভেতরে চলে যায়, কিন্তু সে এটা বুঝে গেছে যে সেই মনস্টার এখন তার ঘরের ভেতরে ঢুকে পড়েছে। নিজেকে বাঁচাতে সে তার ড্রয়ারে গিয়ে একটি বন্দুক বের করে। সে কোনো আওয়াজ করছিল না, কারণ সে জানতো এই মনস্টার দেখতে পায় না, শুধু আওয়াজ শুনে আকৃষ্ট হয়। সে ভাবছিল সে শয়তানটিকে মেরে ফেলবে। সে এই শেষ সুযোগ হাতছাড়া করতে চাইছিল না। সে নিজের প্রাণ বাঁচাতে চাইছিল, কিন্তু ভয়েও সে অনেক বেশি কাঁপছিল। তার হাত প্রচন্ড কাঁপছিল। হালকা হালকা পা ফেলে সে সামনে এগিয়ে গেল, কিন্তু তাড়াহুড়োতে তার বন্দুকের গুলি নিচে পড়ে গেল। আর এই সামান্য শব্দই যথেষ্ট ছিল সেই মনস্টারকে আকৃষ্ট করার জন্য। সেই মনস্টার এখন তার পেছনে এসে দাঁড়ালো এবং হঠাৎ করে তার উপর হামলা করে তাকেও মেরে ফেললো। এরপর আমাদের সেই মনস্টারের এক ভয়ঙ্কর এবং অদ্ভুত রূপ দেখানো হয়। তার মুখ থেকে এক অদ্ভুত ধরনের তরল বের হচ্ছিল, যেটা দেখতে ছিল খুবই ঘৃণ্য। দৃশ্য কেটে এখন আমাদেরকে মুভির মূল ক্যারেক্টার রিটাকে দেখানো হয়। রিটার মা সেই শহরে থাকতেন যেই শহর থেকে এই গল্পের সূচনা হয়েছে এবং যেখানে সেই মনস্টার রয়েছে। রিটার মা রিটাকে এই শহরে যা ঘটেছে সে সম্পর্কে কিছুই বলেননি, কিন্তু রিটা এই বিষয়ে চিন্তিত ছিল, কারণ তার বাবা গত 3 দিন ধরে বাড়ি ফেরেননি। তখন তার মা অজুহাত দিয়ে বলেন ও মাঝে মধ্যে বাড়ি আসে না, চলে আসবে। কিন্তু রিটার চিন্তা কমে না এবং সে সিদ্ধান্ত নেয় সে আগামীকালই সে তার পরিবার নিয়ে এই শহরে চলে আসবে। তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, এখানে এসো না, এখানে বিপদ আছে, কিন্তু রিটা তার কথাও শোনে না। যাই হোক, সকাল হয় এবং দেখানো হয় এলেন এবং রিটা তাদের মায়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এতক্ষণে বেন তৈরি হয়ে চলে আসে। তারা জিজ্ঞেস করলে চার্লি কোথায় রইল। সে তার মেয়ের কথা জিজ্ঞেস করছিল। তখন বেন জানায় সে আজও টাইলারের সাথে ঝগড়া করছে। টাইলার আসলে তার বন্ধু ছিল। সে তার বাবাকে জিজ্ঞেস করে যদি তাদের মধ্যে একেবারেই বনিবনা না হয়, তাহলে তারা একে অপরকে ছেড়ে দেয় না কেন। তখন তার মা বোঝায় রিলেশনশিপে এমনই হয়, সম্পর্ককে সময় দিতে হয়, তারপর সব ঠিক হয়ে যায়। এতক্ষণে টাইলার এবং চার্লিও বাইরে এসে যায়। চার্লি মা বাবাকে জানায় আসলে টাইলার আমার জন্য ভিন্ন কিছু প্ল্যান করেছিল, কিন্তু এখন যেহেতু আমাদের গ্র্যান্ডমার বাড়ি যেতে হচ্ছে, তাই আমি তাকে জোর করে আমাদের সাথে নিয়ে যাচ্ছি। আর শেষ পর্যন্ত টাইলারও রাজি হয়ে গিয়েছিল। এখন এই 5 জন শহর থেকে রওনা দেয় তাদের গ্র্যান্ডমার শহরের দিকে। প্রায় আধা দিনের যাত্রার পর তারা রিটার শহরে পৌঁছায়। সেখানে শহরের বাইরে তারা একটি ল্যাব দেখতে পায়। তারা রিটাকে এই ল্যাব সম্পর্কে জিজ্ঞেস করলে রিটা বলে কেউ জানে না এই ল্যাবে কি ধরনের এক্সপেরিমেন্ট হয় বা এই ল্যাব এখানে কেন আছে। শুধু বছরের পর বছর এই ল্যাব এখানেই আছে এবং আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। সম্ভবত ল্যাবের বাইরে লেখা ছিল বিপদ, এখানে কিছু বিপজ্জনক পরীক্ষা চলছে। যাই হোক, এখন তারা গাড়িতে বসে ল্যাব থেকে তাদের বাড়ি পর্যন্ত যাত্রা সম্পন্ন করে। রিটা বহু বছর পর তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। সে অনেক বেশি উত্তেজিত ছিল, কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। তার বাড়ির দরজাগুলো খোলা ছিল এবং ভেতরে না ছিল তার মা না তার বাবা। সে পুরো ঘর চষে ফেলে। সে যখন মারাত্মকভাবে চিন্তিত হয়ে পড়ে, তখন অ্যালেন বলে চিন্তার কিছু নেই, হয়তো উনি প্রতিবেশীদের বাসায় গেছেন। এটা ভাবতে ভাবতে রিটা এখন সেই বাড়িতে যায় যেখানে থেকে এই মুভি শুরু হয়েছিল এবং যেখানে প্রথমে 2 মহিলাকে দেখা গিয়েছিল। আশ্চর্যের বিষয় ছিল সেই বাড়িটাও খোলা ছিল এবং এমন ভাবে পড়েছিল যেন সেখানে কেউ থাকেই না। সে অনেক ডাকাডাকি করে এবং পুরো বাড়ি খুঁজেও যখন কাউকে পায় না, তখন সে চিন্তিত হয়ে পড়ে। তখন অ্যালেন বলে কি জানি,
তারা হয়তো তোমার বাবাকে নিয়ে হাসপাতালে গেছে, তোমার বাবারও তো শরীর প্রায় খারাপ থাকে। তখন তারা এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন তারা বাড়ির বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পায় এবং এটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। তারা বুঝতেই পারছিল না এই বাড়িতে বা এই শহরে আসলে কি ঘটছে। যাই হোক, অতঃপর রিটা তার বাড়িতে ফিরে আসে এবং তার সন্তানদের জানায় যে সে তার মাকে খুঁজতে হাসপাতালে যাচ্ছে। তাতে বেনও জেদ করে যে সেও যাবে, তাই সবাই রাজি হয়ে যায়। এখন তারা যখনই হাসপাতালে যাওয়ার জন্য ভ্যানে বসে, অদ্ভুতভাবে তাদের ভ্যান চলা বন্ধ করে দেয়, যে ভ্যান এখন পর্যন্ত ঠিকঠাক চলেই আসছিল। এলেন ভীষণ শক্ত হয়ে পড়ে, এটা কিভাবে সম্ভব? সে এই ভ্যান নতুন সার্ভিস করিয়ে এনেছিল। যাই হোক, এসব ভাবার সময় ছিল না। তারা গাড়ি থেকে নেমে যায় এবং টাইলার ও চার্লিকে গাড়ি চেক করতে বলে এবং নিজেরা পায়ে হেঁটেই হাসপাতালে রওনা হয়ে যায়। তারা যখন হেঁটে শহরের দিকে যাচ্ছিল তখন তাদের খুব অদ্ভুত লাগছিল। দূর দূর পর্যন্ত একজন মানুষও দেখা যাচ্ছিল না। সব হোটেল, বাড়ি, দোকান এমন ভাবে খোলা ছিল যেন এখানে কেউ থাকেই না। কারোর এই জায়গাগুলোর প্রতি কোনো খেয়ালই নেই। রিটাও ভীষণ চিন্তিত হয়ে পড়ে, এই শহরে আসলে কি চলছে। তার মা তো কোনোদিন তাকে কিছুই বলেননি। সে তো নিজেও বহু বছর পর এই শহরে এসেছে। কেন সবাই এই শহর ছেড়ে দিয়ে গেছে? এই সময় তারা একটা রেস্টুরেন্ট চেক করছিল, যেখানে কাঁচে তারা তাজা রক্তে ভেজা হাতের ছাপ দেখতে পায়। তারা ভয় পেয়ে যায় এবং সেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এটি ছিল একটি রান্নাঘর, যেখানে একজন মানুষ ভয়াবহ অবস্থায় পড়েছিল। তারা দেখে যে সে রক্তে ভেসে যাচ্ছে এবং একেবারে মৃত্যুর দোরগোড়ায়। মরার আগে সে অ্যালেনকে বলে, চলে যাও এখান থেকে, এখানে থেকো না, এখানে থাকলে মারা যাবে। সে আসবে এবং তোমাকে মেরে ফেলবে। এই সব কথা বলার পর সেই মানুষটি সেখানে মারা যায়। অ্যালেন বুঝতে পারে যে শহরে কোনো অচেনা জিনিস এসেছে, যেটা সবাইকে মেরে খেয়ে নিচ্ছে এবং এখন তাদের জীবনও ঝুঁকির মধ্যে। এই সবকিছু থেকে সম্পূর্ণ অজ্ঞাত বাইরের টাইলার আর চার্লি তখনও গাড়ি পরীক্ষা করছিল। টাইলার অবাক ছিল যে এই গাড়ি কিভাবে বন্ধ হয়ে গেল, কারণ এই সবকিছুই একেবারে ঠিকঠাক ছিল। চার্লি সেখানে দাঁড়িয়ে অনেকটা বিরক্ত হয়ে পড়েছিল। সে টাইলারকে বলে, তুমি এই ভ্যানটা দেখো, আমি একটু আমার খামার ঘুরে আসি। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। আজ এখানে হাঁটতে হাঁটতে তারও অদ্ভুত লাগতে শুরু করে। কেউ তাকে দেখা দিচ্ছিল না আর খামারটাও ছিল একেবারে ফাঁকা। সে অজান্তে ভেতরে যাচ্ছিল আর হঠাৎ করে তার হাত থেকে একটা বোতল পড়ে যায়। সে জানতো না যে এই অনিচ্ছাকৃত ঘটনায় তার মৃত্যুর কারণ হতে পারে। বোতল পড়ে যাওয়ার শব্দটা সেই দানব শুনে ফেলে। সে দানবের ভয়ঙ্কর মুখ দেখানো হয় যে এখন এই খামারে এসে গেছে। আর ঠিক তখনই সেই দানব চার্লির সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে চার্লি হতবাক, আতঙ্কিত হয়ে যায়। সে চরম ভয় পেয়ে যায়। দ্রুত দৌড়ে সে অন্য একটি ঘরে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে তার হাত পা কাঁপতে থাকে। সে দেখে যে তার দাদিকে এই দানব একটি কোণে বেঁধে ঝুলিয়ে রেখেছে, ঠিক যেন এই দানব তাকে পরে খাওয়ার জন্য সংরক্ষণ করে রেখেছে। চার্লিকে দেখে তার দাদি বলে, তুমি পালাও, কোনো শব্দ করো না। সে শব্দের দিকে আকৃষ্ট হয়। সে দেখতে পায় না, তুমি বাঁচার চেষ্টা করো, পালাও এখান থেকে। ঠিক তখনই পেছন থেকে সে দানব এসে চার্লির উপর হামলা করে। এর আগেই যে দানব তাকে আরো মারতে পারতো, সে ওই দানবকে হাত দিয়ে দূরে ঠেলে এখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে সে টাইলারের কাছে যায়, যে তাকে আহত অবস্থায় দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু এই মুহূর্তে কিছু ব্যাখ্যা করার সময় ছিল না। সে টাইলারের হাত ধরে তাকে নিয়ে ট্রাকের দিকে দৌড়ে যায়। সে ট্রাকে উঠতে পারলেও ট্রাক খোলার শব্দ শুনে সে দানব হঠাৎ পেছন থেকে এসে টাইলারের উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে। চার্লি তখন ট্রাকের ভিতরে ছিল। সে দেখতে পাচ্ছিল কিভাবে সে দানব টাইলারের উপর আক্রমণ করে তাকে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য তার সহ্য হচ্ছিল না। সে ট্রাকের দরজা বন্ধ করে দেয় এবং হঠাৎ করে দানব ট্রাকের উপর হামলা চালায়। সে জানতো চার্লি ট্রাকের ভেতরে আছে, কিন্তু ট্রাক খোলার উপায় তার জানা ছিল না। যতক্ষণ চার্লি ভেতরে ছিল ততক্ষণ সে নিরাপদ ছিল। চার্লিকে পেতে সেই দানব ট্রাক ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারে না এবং আবার টাইলারকে খেতে শুরু করে। এরপর সে টাইলারকে তুলে ট্রাকের উপরে ছুঁড়ে ফেলে। ফলে টাইলারের রক্তমাখা হাত পুরো জানালায় লেগে যায় এবং ভেতরে বসে থাকা চার্লি আরো ভয়ে অস্থির হয়ে পড়ে। এই সময় আমরা দেখি অ্যালেন, বেন ও রিটা চার্লিকে বাঁচাতে এখানে পৌঁছে গিয়েছে, কিন্তু তারা জানতো না যে চার্লি ইতিমধ্যেই সে দানবের শিকার হয়ে গেছে। তারা সেই ট্রাকের উপর দানবের হাতের চিহ্ন দেখতে পায়। তারা বুঝে যায় যে এখন তাদের ধীরে ধীরে সামনে এগোতে হবে, না হলে দানব তাদেরও শিকার করে ফেলবে। কিছু কদম সামনে এগিয়ে যেতে তারা হতবাক হয়ে যায়। দেখে যে সেই দানব টাইলারকে ছিঁড়ে খেয়ে ফেলছে। তাদের কোনোভাবে এখন চার্লিকে বাঁচাতে হবে, যে ট্রাকের ভেতরে ছিল। কিন্তু তারা জানতো যদি ট্রাক খোলে তবে সঙ্গে সঙ্গে দানব তাদের দিকে আকৃষ্ট হয়ে যাবে। পরিস্থিতির দিক দিয়ে সবচেয়ে ঠিক সিদ্ধান্ত ছিল তারা চার্লিকে ট্রাকে রেখে দেয় এবং নিজেরা বাড়ির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। তারা এমনটাই করে। ধীরে বাড়ির ভেতরে ঢুকে এলেন দরজা বন্ধ করে দেয় এবং রিটাকে বোঝায়, দেখো সে আমাদের
দেখতে পারে না। আমরা যদি চুপচাপ থাকি তাহলে ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করব, চার্লিকে বাঁচাবো এবং এখান থেকে বেরিয়ে যাব। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। ভিতরে বসে থাকা চার্লিও জানালা দিয়ে তার পরিবারকে দেখছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর অ্যালেন ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হয় চার্লিকে বাঁচানোর জন্য। তাদের মনে হচ্ছিল সেই দানব এখান থেকে চলে গেছে, তাই অ্যালেন শান্তভাবে ট্রাকের দরজা খুলে ফেলে। কিন্তু শব্দ হতেই সেই দানব তাদের কাছে চলে আসে। এখন চার্লির সাথে সাথে অ্যালেনের জীবনও বিপদে পড়ে যায়। সে জানতো দুজন একসাথে বাঁচতে পারবে না, তাই অ্যালেন নিজের আত্মবিসর্জনের সিদ্ধান্ত নেয় এবং তার মেয়েকে বলে, আমি যখন চিৎকার করব তখন তুমি এখান থেকে পালিয়ে যেও। নিজের পরিকল্পনা মতো অ্যালেন জোরে চিৎকার করে, ফলে দানব এসে তার উপর আক্রমণ করে এবং চার্লি সেখান থেকে বাড়ির দিকে দৌড়ে পালায়। ভেতরে ঢুকতে রিটা তাড়াতাড়ি তার মেয়েকে নিয়ে একটি বিছানায় শোয়ায়। তার মেয়ে ভীষণভাবে আহত ছিল এবং বাইরে অ্যালেনের কি অবস্থা হয়েছিল তা তারা জানতো না। সে জীবিত ছিল না মৃত এটা যাচাই করেও আর সম্ভব ছিল না। বেন খুব বেশি আতঙ্কিত ছিল। সে তার মাকে জিজ্ঞেস করলো, মা আসলে এসব কি হচ্ছে? তখন তার মা বলল, সম্ভবত এটি বাইরে ল্যাবে তৈরি করা মানুষের কাজ। তারা কোনো শক্তিশালী কিছু বা অস্ত্র তৈরি করার চেষ্টা করছিল। তাদের পরীক্ষা ব্যর্থ হওয়ার কারণেই নিশ্চয়ই এ দানব তৈরি হয়েছে এবং কোনো সুযোগ পেয়ে সে সব ল্যাব কর্মীদের পরাস্ত করে সে দানব মুক্ত হয়ে গেছে। এদিকে চার্লির অবস্থা খারাপ ছিল। অজ্ঞান হওয়ার আগে সে তার মা অর্থাৎ রিটাকে বলে দেয় যে দানব তার গ্র্যান্ডমাকে পেছনের শেডে ঝুলিয়ে রেখেছে এবং সে এখনো জীবিত। এটা শুনে রিটার মাথা ঘুরে যায়। তার মাথায় একটা নতুন ভাবনা এসে যায়। অ্যালেনের পরিকল্পনায় কাজ করা সে ভুলে যায়। সে ভুলে যায় যে ভোর হলে তাদের চুপচাপ এখান থেকে বেরিয়ে পড়ার কথা। বরং এখন তার মাথায় একটা নতুন পরিকল্পনা তৈরি হতে থাকে। তার মাকে তাকে বাঁচাতেই হবে। সে বেনকে বলে, তুমি চার্লির পাশে থাকো, আমি আমার মাকে বাঁচিয়ে নিয়ে আসব। বেন চার্লির পাশে ছিল আর সে দেখলো ধীরে ধীরে বেনের জখমের ভেতর থেকে দাগ বেরিয়ে আসছে, মানে সেও সংক্রমিত হয়ে গেছে এবং দানবে পরিণত হচ্ছে। আর সম্ভবত চার্লি ওই বিষয়টা বুঝে গিয়েছিল। এই সবকিছু না জেনে রিটা এখন সেটা পৌঁছে গিয়েছে যেখানে সে দেখে তার মাকে ভয়ঙ্কর অবস্থায় ঝুলিয়ে রেখেছে। সে চুপচাপ তার মাকে সেখান থেকে বের করে আনতে চায়, কিন্তু ঠিক তখনই সেখানে সেই দানবে এসে যায়। রিটা জানতো যদি সে কোনো শব্দ করে তাহলে সেও মারা যাবে। নিজেকে লুকাতে সে একটি পানির ট্যাঙ্কে চলে যায় এবং পানির শব্দই সব নষ্ট করে দেয়। এইবার দানব রিটার উপর ঝাঁপিয়ে পড়ে হামলা করতে যায়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে বেন এসে শব্দ করে দানবকে নিজের দিকে আকৃষ্ট করে। এখন দানব ধীরে ধীরে বেনকে মারার জন্য এগিয়ে আসছিল। ঠিক তখন যখন সে বেনের উপর ঝাঁপাতে যাচ্ছিল, কেউ একজন বেনকে পেছন থেকে টেনে নেয়। দেখানো হয় এটা আর কেউ নয় বরং তার বাবা অ্যালেন, যিনি এখনো জীবিত ছিলেন এবং তাকে বাঁচাতে এখানে এসেছেন। তিনি বেনকে বলেন এখান থেকে পালিয়ে যেতে এবং আবার একবার নিজের সন্তানদের বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করতে চান। বেন এখান থেকে পালিয়ে যেতেই তিনি নিজেই শব্দ করেন এবং দানব এইবারও তার উপর হামলা চালিয়ে দেয়। এইবার দানব অ্যালেনের উপর এতবার আক্রমণ করে যে তার শরীরে আর প্রাণ থাকে না। রিটা এটা দেখে কাঁদে। সে বুঝে গিয়েছিল তার স্বামীর জীবন চলে গেছে, কিছুক্ষণের মধ্যে তার মাও চলে যাবে। তার সবচেয়ে ভালো বিকল্প ছিল তার ছেলে বেনকে বাঁচানো। রিটা তার ছেলেকে বাঁচাতে দূরে দৌড় দেয় এবং জোরে চিৎকার করে যেন দানব বেনকে ছেড়ে তার দিকে আকৃষ্ট হয়। চিৎকার করার পরও সে দৌড়ে একটি ট্রাকে ঢুকে পড়ে। ট্রাকের ভিতরে দানব ঢুকে পড়ে এবং তার ঢোকার সাথে সাথেই সে ট্রাক বন্ধ করে দেয় যেন তার ছেলে বাইরে নিরাপদে থাকে। ভিতরে দানব রিটারও উপর হামলা করে। অন্যদিকে বেন বুঝতে পারছিল না যে সে কি করবে। সে শেষবারের মতো তার বাবার কাছে যায় এবং দেখে যে তার শরীরে এখনো একটু প্রাণ আছে। তিনি মৃত্যুর শেষ মুহূর্তে বেনকে বলেন, তুমি এখান থেকে চলে যাও, সবচেয়ে ভালো হবে তুমি তোমার জীবন বাঁচাও এবং আমাদের মারা যাওয়ার পর শুধু মনে রেখো। বেনের অবস্থা খুব খারাপ ছিল। একদিনেই তার পুরো জীবন বদলে গিয়েছিল। তার মা, বাবা, বোন সবাই মারা গিয়েছিল। তার বাবার মৃত্যুর পর সে তাকে ছেড়ে তার দাদির বাড়ি যায়। সেই জায়গায় সে চার্লিকে লক করে রেখে গিয়েছিল। সেখানে গিয়ে সে দেখে চার্লি নিজেকে শেষ করে ফেলেছে, কারণ সে বুঝে গিয়েছিল যদি সে মারা না যায় তাহলে সে একটা দানবে পরিণত হবে। তার বোনকে মৃত দেখে বেনের ভিতরে প্রতিশোধের আগুন জেগে ওঠে। সে এখন প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার দাদির বাড়ি থেকে বন্দুক তুলে নেয়। বেনের আর নিজের জীবনের কোনো মায়া ছিল না। সে শুধু চেয়েছিল তার পরিবারের প্রতিশোধ
প্রতিশোধ নিতে। সে জানতো দানব এখন ট্রাকের ভেতরেই আছে। যেই সে ট্রাক খুলবে দানব সামনে এসে যাবে। সে এটা জানতো না তার গুলিতে দানব মরবে কিনা। সে শুধু জানতো এতে তার প্রতিশোধের আগুন কিছুটা শান্ত হবে। সে ট্রাকের দরজা খুলে দেয় এবং দানব বের হওয়ার আগেই তার ভাগ্য জেগে ওঠে। সেনাবাহিনী সেখানে এসে পৌঁছে যায় সেই দানবকে ধরার জন্য, কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল। এত দেরি যে সে দানব তাদের আসার আগেই সারা শহরের মানুষকে মেরে ফেলেছে। এখন সেনাবাহিনীর একজন সদস্য বেনকে সেই দানব থেকে সরিয়ে দেয়। সে যেন এক উন্মাদ, কিছুই বুঝতে পারছিল না। সে এবার নিজের বাহু দেখে, সেখান থেকেও দাঁত বেরোতে শুরু করেছে। মানে সেও সংক্রমিত হয়ে একটা দানবে পরিণত হতে চলেছে। এরপর দেখানো হয় সেনারা ট্রাকে ঢুকে সে দানবকে মেরে ফেলেছে, কিন্তু তারা জানে না কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে আরেক দানব এসে দাঁড়াবে। আর এই রহস্যের সাথেই এই গল্প এখানে শেষ হয়ে যায়।